এটা যথেষ্ট, এটা যথেষ্ট জানকী। এই উত্তরটা যথেষ্ট জানকী। এবার আমি নিজেকে দোষী না মনে করে তোমার সম্মতি আছে জেনে নিজের মন থেকে ওকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো। ওকে একটা ভালো জীবন, স্ত্রীর মর্যাদা, আনন্দ আর সব কিছু দিয়ে ভরিয়ে রাখবো। সারা জীবন ওকে তোমার স্থানে বসিয়ে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, কাল থেকে আমি গঙ্গাকে সম্পূর্ণ অন্য চোখে দেখব, একদম অন্যভাবে। সরি মা, তোমার মনে কি আছে তা না জেনেই তোমার বদলে আমি হ্যাঁ বলে দিলাম। গঙ্গা খুব ভালো মেয়ে মা, জানো আমি ওকে খুব পছন্দ করি, ঠিক যেমন আমি তোমাকে ভালোবাসি মা। আমি তাই জানি তোমার মনে কি আছে। তোর বাবাকে আমার ইচ্ছেটা কি করে জানাবো সেটা ভেবেই আমি মনে মনে খুব ছটপট করছিলাম। আমার হয়ে তুই নিজের মত জানিয়ে তুই যখন ফুলটা ছুঁড়লি, আমার মনটা আনন্দে ভরে গেল। এবার একটু স্বস্তি পেলাম আমি। তুমি এসব কি করছো? তোমাকে এসব কে করতে বলেছে বলো তো? বহুদিনের ইচ্ছে ছিল একদিন না একদিন আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। এতদিন তো আমি জেলে ছিলাম, তাই কিছুই করতে পারিনি। আজকে আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি। বসো, এক্ষুনি দিচ্ছি। কি দেখছো এমন করে? তোমার সাথে অনেক কথা বলার আছে। আগে খাবারটা খাও। পরে খেলেও তো হবে। কেন, খিদে পাইনি বুঝি? আমার মনে যদি সারাক্ষণ তুমিই থাকো তাহলে খিদের কথা কি করে ভাববো? আমার মনের কথা তুমি তো বুঝতেই পারছো না। আমি তোমার জন্য কত কষ্ট করে তোমার পছন্দের রান্না করলাম, একটু অন্তত খেয়ে নাও। আগে এটুকু খাও। ঠিক আছে, তুমিও বসো, আজ একসাথে খাবো। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, তুমি খাও না। এইসব ফর্মালিটিস ছাড়ো না, এসো বসো। আরে এবার দাও। কেউ দেখে নেবে, এক্ষুনি কেউ চলে আসবে। ছাড়ো। কি যে করো না, তুমি আগে খাও দেখি। না, তুমি খেলে তবেই আমি খাবো। এবার দাও। ইচ্ছে করছো নিজের মনের সব কথা বলে দিই। কি করছো তুমি? কিছু না, ওই একটু ঝাল লাগলো তাই জল খেলাম। তুমি তো এখনো খাওয়াই শুরু করনি, তার আগেই ঝাল লেগে গেল। হ্যাঁ, তাই তো। তাহলেও এরকম করে কি কেউ জল খায়? জল খেতে গেলে তো গ্লাসটা হাতে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। ছি, দেখা তো অনেক হলো, এবার খাও। শুরুতেই ফ্লপ হয়ে গেলাম।
কি করা যায়? কিছু না, চেয়ারটা একটু এইভাবে নিজেরই বউকে আই লাভ ইউ বলে প্রপোজ করা যায় নাকি? এরকম ভাবে কিছু না বলে নিজের মনের কথা জানাবো কি করে? না বলতে পারলে ও আগের মতোই দূরে থেকে যাবে। গঙ্গা, হ্যাঁ দেবসেনা, হ্যাঁ বলো মা। বাবা কি হয়েছে মা? তুমি কি করছো বাবা? কিছু না দেবসেনা, ওই পুতুলটায় একটু ধুলো জমে গিয়েছিল তো, তাই ফু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। বাবা, এখানে পরীদের মতো দেখতে এত সুন্দর গঙ্গা রয়েছে, আর তুমি কি না পুতুলটাকে হামিয়ে দিচ্ছ? গঙ্গা, চলো গঙ্গা, আমায় স্নান করিয়ে দাও। হ্যাঁ মা। পার্টনার, এটা কি হচ্ছে বলো তো? স্বামীজি এভাবে ওটার দিকে তাকিয়ে আছেন কেন? এই চুপ করে দেখ। স্বামীজি, পুজো তো শেষ হয়ে গেল, চলুন ভেতরে যাই। স্বামীজি, বলো রাজশেখর। চলুন ভেতরে যাই। চলো। স্বামীজি, অঙ্গবস্ত্র ফেলে চলে যাচ্ছেন? স্বামীজি, পার্টনার, এনার হাত থেকে এত সহজে কিন্তু কোনো কিছু পড়ে যায় না। আজ গায়ে কাপড় পরে গেল আর উনি কিছু বুঝতেই পারলেন না, এভাবে সোজা হেঁটে চলে যাচ্ছেন চিন্তা করতে করতে। স্বামীজি, 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 অঙ্গবস্ত্র পড়ে গেছে, আপনি বুঝতে পারেননি? তাই কি স্বামীজি, এতক্ষণ ধরে কি ভাবছেন? কোনো অশুভ কিছু নয় তো? বলুন স্বামীজি, আপনি এত কি ভাবছেন? তেমন কিছু নয়। স্বামীজি,
আপনার মুখ দেখেই মনে হচ্ছে যে আপনি আমাদের কাছে কিছু লুকিয়ে রাখছেন। আপনি যদি সেটা না বলেন আমরা কি করে বুঝবো? স্বামীজি, নন্দিনী অন্য কারোর বসে থাকলে আপনি ওকে বার করে আনতে পারবেন না, এটা বলেছিলেন। এটাও বলেছিলেন যে কালকে আরেকটা পুজো করবেন যাতে নন্দিনীর শক্তি কমে যাবে। তাহলে কি আবার নতুন কোনো সমস্যা হলো স্বামীজি? আজকে একাদশী তিথি, অমাবস্যার আর 3 দিন বাকি আছে। ওই নন্দিনী যে কোনো সাধারণ নাগ নয়, ও হলো শক্তি নাগ। গলায় ফাঁস দেওয়ার সাপ ওটা। সহজে ও কোনোভাবেই ছেড়ে যাবে না, কিন্তু যেভাবে হোক ওকে আমি বন্ধন করব। অমাবস্যার দিন যে কোনো শক্তির চাইতে ওই নন্দিনীর শক্তি বেশি থাকবে। সে শক্তি নাগ। ওই অমাবস্যার সময়ে নন্দিনী বিশ্বরূপ ধারণ করবে। আমি সম্পূর্ণ শক্তি দিয়ে পুজো করে ওকে বন্ধন করবার চেষ্টা করব, কিন্তু সেই কাজটা আমি করতে পারবো কিনা সেটা আমি নিজেই জানি না। আগের অমাবস্যাতে নন্দিনী গঙ্গার শরীরে থেকে কুমারকে খুন করেছিল। এখনো ও গঙ্গার শরীরে ঢুকে গেলে তখন কি করে ওকে আটকাবো সেটাই চিন্তা করছি। স্বামীজি, আপনি রয়েছেন সেই কারণে আমরা সাহস পাচ্ছি। এখন যদি আপনি ভয় পেয়ে যান তাহলে আমাদের কি অবস্থা হবে? নন্দিনীর কাছ থেকে বাঁচবার মতো আমাদের কোনো রাস্তা আছে? একটা শক্তি অবশ্যই আছে, যার সাহায্যে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি। কোন শক্তি স্বামীজি? কেরালা কন্নড়ে আমাদের শান্ত পুষ্করিণীর ভগবতী দেবী। স্থলভাগে দেবীর মন্দির যথেষ্ট আছে, কিন্তু পুষ্করিণীর মধ্যে দেবীর মন্দির ওই একটা মাত্র ভগবতী দেবীরই আছে। তিনি একমাত্র আমাদের রক্ষা করতে পারেন। অমাবস্যার রাত 12টায় ওই পুষ্করিণীর কাছে গঙ্গাকে যেতে হবে। কি স্বামীজি, অমাবস্যার রাত্রে গঙ্গাকে আপনি বাইরে থাকতে বলছেন? ওই সাপেদের ইষ্টদেবীর মন্দিরে? ভয় পেও না রাজশেখর, ওটা হলো সর্পশক্তির স্থান। আর ওই দেবী মন্দিরে নন্দিনী আসতে পারবে না। ওই দেবস্থানের মাটি তুলে একটা সাপের আকার গড়ে সেই সাপের আকৃতিকে পুজো করতে হবে। আর পুজোর পর দেবীর সেই পুষ্করিণীতে সেই মূর্তি বিসর্জন করতে হবে। তখন সেই মাটি গলে গিয়ে সাপের সমস্ত রাগ, জ্বালা, আক্রোশ, ক্রোধ সমস্ত কিছু গলে গিয়ে আস্তে আস্তে দেবীর পায়ের কাছে মিশে যাবে। সাপ নিয়ে আমাদের আর কোনো বিপদ থাকবে না। তাহলে তো গঙ্গাকে মন্দিরে যেতে বললেই হয়। আরে না, ওই কাজটা এত সহজ নয়। কি রাজশেখর, এ কথা বলছো কেন? সেদিন বাড়িতে যে পুজো হয়েছিল সেই পুজোতে গঙ্গা বসুক তাতে অরুণ রাজি ছিল না। সেটা খুব দরকারি পুজো ছিল বলে গঙ্গাকে সেই পুজোয় অবশ্যই বসতে হবে। আপনি জোর করেছিলেন। আমি বলেছিলাম এই পুজোটাই শেষ পুজো, এটাই শেষবার, আর কোনো পুজোতে আমার বউ বসবে না। অরুণ এটা আপনাকে বলেছিল আর আপনি রাজিও হয়েছিলেন। আবার পুজো আছে, অরুণকে আমি কি করে বলবো? এই পুজোটা মন্দিরে হবে বললে একদমই আসবে না। আপনি যেটা বলছেন স্বামীজি, সেটা কিছুতেই করা যাবে না। অন্য কোনো উপায় থাকলে বলুন। অন্য কোনো রাস্তা থাকলে স্বামীজিকে সেটা বলতেন না। আমাদের বাঁচার জন্য এটাই একমাত্র উপায়। তুমি এত চিন্তা করো না রাজশেখর, এক্ষুনি ওদের দুজনকে কেরালায় যেতে বলো। হবে না এটা জেনেও আমি কি করে বলবো? ওদেরকে যেভাবে হোক ভগবতীর সেই পুষ্করিণী মন্দিরে পাঠাতে হবে। দুজনকেই যেতে হবে, যেভাবে হোক পাঠাও। কি করে পাঠাবো? কি বলে ওকে পাঠাবো? এটাই বলে পাঠাও। যেখানে গেলে সমস্যা মিটবে সেখানেই পাঠাতে হবে।
পাঠাবার মতো পরিস্থিতি যদি না থাকে কি করে ওহো, পাঠাবো? আরে পাঠাতেই হবে পার্টনার। আরে পাঠানো যাবে না। বাবা, কাকে কোথায় পাঠাতে হবে? কি হলো, সবাই চুপ করে গেলেন? কাকে পাঠাচ্ছেন আর কোথায় পাঠাচ্ছেন? তোমাদেরকেই ওখানে পাঠানোর কথা বলছিলাম। আমাদের? আমাদের আবার কোথায় পাঠানোর কথা বলছেন? হানিমুনে। আসলে এতদিন হয়ে গেল বিয়ে হয়েছে আর এখনো তোমরা কোথাও গেলে না, এটা কেমন? তাছাড়া কতগুলো দিন তোমরা দূরে দূরে ছিলে, তাই আমরা সবাই মিলে আলোচনা করে তোমাদেরকে হানিমুনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কয়েকটা দিন কোথাও গিয়ে ঘুরে এলে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও ঠিক থাকবে। পার্টনার, হানিমুনে যাবার কথা শুনেই ওদের দুজনের মুখে কেমন হাসি ফুটলো দেখলে? হানিমুনের জায়গা কিন্তু আমরাই ঠিক করে দেব। সেটা আমরাই ঠিক করে নেব। হানিমুনের কথা যখন উঠেছে তখন সেটা আমরা একবার কথা বলে একটা ভালো জায়গা ঠিক করে নেব। কি বলো গঙ্গা? বলো গঙ্গা, কোথায় যেতে চাও? ভেনিস, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, ইটালি, অস্ট্রেলিয়া, যে দেশে যেতে চাও তুমি আমাকে বলো। এত দূরে যাবার দরকার কি আছে? কাছে থাকলে তো আমাদের চিন্তাটাও কম হবে। আঙ্কেল, আমাদের হানিমুন তো আমরাই ফিক্স করব, তাই না? সবার সামনে আলোচনা করতে গঙ্গা বোধহয় একটু লজ্জা পাচ্ছে। আমরা একবার কথা বলে ঠিক করে নি। এসো গঙ্গা, বলো কোথায় যাওয়া যায় বলো তো? কি তুমি সবার সামনে এরকম? এখনই বলো না গঙ্গা। দেখলেন স্বামীজি, হানিমুনের কথা বলতেই ওরা নিজেরা জায়গা ডিসাইড করবে বলে চলে গেল। এবার কি করে ওদের কেরালা পাঠাবো? অরুণকে বললে হবে না, গঙ্গাকে যদি রাজি করানো যায় তবেই তা সম্ভব। আমি যেটা বলবো সেটাই ওকে বলো। কি বলবেন স্বামীজি? সময় হলেই তা বলবো। ঠিক আছে স্বামীজি। বলুন বাবা, কি হয়েছে? আপনি এখানে নিয়ে এলেন কেন? তোমাকে এই পরিবারের জন্যে, নিজের জন্যে একটা কাজ করতে হবে। বলুন বাবা, আমায় কি করতে হবে? হানিমুনে তুমি আর অরুণ বাইরের দেশে না গিয়ে কেরালাতে যাবে। কেরালাতে? কেন বাবা, কি আছে ওখানে? কেরালার কন্নড়ে আছে দেবী ভগবতীর মন্দির। আহ, ওই মন্দিরের মধ্যে এমন কি আছে বাবা? আর মাত্র 3 দিন আছে। অমাবস্যার দিন তুমি কেরালার কন্নুর গ্রামে মা ভগবতীর মন্দিরে গিয়ে মাঝরাত্রে মাটি দিয়ে সাপের মূর্তি বানিয়ে ওটাকে নন্দিনী ভেবে বিসর্জনের পুজো করে নিজের হাতে ওই বিগ্রহকে শান্ত পুকুরে বিসর্জন দিতে হবে। যদি সেটা করা হয় তাহলে ওই মাটিটা গলতে গলতে ওই নন্দিনীর রাগ, দেশ, আক্রোশ, ক্রোধ, প্রতিশোধ ভাবনা সব কিছু বিলীন হয়ে গিয়ে দেবী মায়ের পায়ে সমর্পিত হবে। এটা করতে পারলে আর নন্দিনীকে নিয়ে আমাদের কোনো ভয় থাকবে না। ঠিক আছে বাবা, আপনার কথা নিশ্চয়ই রাখবো, কিন্তু ও কি এতে রাজি হবে? এসব জানলে অরুণ কিছুতেই যাবে না, আর অরুণের এসব না জানাই ভালো। কেননা আমার কথায় গঙ্গা ওই ভগবতীর মন্দিরে যাচ্ছে, ও যদি জানতে পারে ও রাজি হবে না। এমনকি একটা পুজোকে কেন্দ্র করে ওর সাথে সেদিন অনেক তর্ক হলো। গঙ্গা কেরালায় পৌঁছে গেলে প্রথম কাজ হবে অমাবস্যার দিন ওই পুজোটা সম্পন্ন করা। না হলে আমার এতদিনের পরিশ্রম সবটাই ব্যর্থ হয়ে যাবে।
আর সেই সঙ্গে নন্দিনীর কোপ থেকে বাঁচাটাও কষ্টকর হবে। কি গো মা, কথা বলছো না যে? সবার ক্ষতি হবে জেনে আমি আপনার কথায় রাজি হব না, এই কাজ আমি করব না বাবা। আমি ওখানে নিশ্চয়ই যাব। তুমি রাজি হবে কিনা আমার চিন্তা হচ্ছিল, এবার আমার চিন্তা দূর হলো। বাবা, আপনি যাতে শান্তি পান আমি সেই কাজ করতে সবসময় রাজি। আসছি বাবা। গঙ্গা, গঙ্গা, আমি যে তোমাকে এইসব বলেছি অরুণ যেন না জানে। গঙ্গা, হ্যাঁ আসছি আসছি আসছি। যাও যাও যাও। গঙ্গা। হ্যাঁ বলো, কি হয়েছে? কোথায় গেছিলে? আউট হাউসে গিয়েছিলাম। ও, হানিমুনের কথা শুনেই ভয় পেয়ে গেলে নাকি? ভয় পাওয়ার কিছুই নেই। তোমার ভয় পাওয়ার মতো আমি কিছুই করব না। এসব কি বলছো? এবার থেকে তোমার যেমনটা ভালো লাগবে আমি ঠিক তেমনটাই তোমার জন্য করব, ঠিক আছে? সেটার জন্য একটা ট্রায়াল দেখবে নাকি? আরে না না না, হ্যাঁ? আরে আরে, ছাড়ো। আরে ছাড়ো আমাকে। আরে কেউ আসবে দেখে না নেবে। গঙ্গা। কি করছো? ছাড়ো। আরে আরে বাবা। গঙ্গা, আমি চললাম। গঙ্গা দাঁড়াও, গঙ্গা, গঙ্গা দাঁড়াও না। তোমার হচ্ছে, দাঁড়াও। আজকে তোমায় আমি ছাড়বো না। আরে আসছি। এই দাঁড়াও না গঙ্গা। আরে ছাড়বে তো? ওই দেখো দেবসে না, ও দেখে ফেলবে। ছাড়ো। আরে কি করছো? এই, যতই দৌড়ো আমার থেকে পালাতে পারবে না। লাগছে তো। ছাড়ো, সবাই দেখে ফেলবে। যতই খুব করো খারাপ আমি হচ্ছে তোমায় কিন্তু। ছাড়ছি না। ছাড়ো। এই রাজশেখর, কি খবর? বলছি স্বামীজি, কন্নড়ের মা ভগবতী মন্দিরে পুজো করবার জন্য গঙ্গা রাজি হয়েছে। স্বামীজির হিসেব ঠিক হয়েছে, এটা শুনে মনে একটু শান্তি পেলাম। থ্যাঙ্কস পার্টনার। ওই! কি করছিস? পুজো করবার এই জায়গায় তোর কি কাজ? এখান থেকে এগুলো তুই কি নিচ্ছিস? কি জিজ্ঞেস করা হচ্ছে তোকে? এখানে কি করছিস তুই? উত্তর না দিয়ে অমনি করে চোরের মতন দেখছিস কি? কি হলো, উত্তর দে। কথা না বলে আমাদের সন্দেহ আর বাড়াস না, বলে দে। উত্তর দিবি কি না? বাবা, ওকে পুজো হয়ে যাওয়ার পর ওখানটা আমি পরিষ্কার করতে বলেছিলাম। পুজোর জিনিসগুলো পড়েছিল তো, তাই আমি ওকে বলেছিলাম। তবে যদি ওকে দরকার না হয় তাহলে আমি ওকে এক্ষুনি চলে যেতে বলছি। তুমি বরং এখন যাও, পরে এসো। আরে বাবা, এখন তুমি
যাও। এই দাঁড়া। এখানটা যখন পরিষ্কার করতে এসেছিস তখন সব পরিষ্কার করে তারপর যা। আরে বাবা, এখানে পরিষ্কার করতে এসেছিস সেটা তুই আমাদের বলবি তো? শুধু শুধু তোর উপর চেঁচামেচি করলাম। সেই দিনও এমনি করেছিলি। আপনি আংটির ব্যাপারটা জিজ্ঞেস করতে ও ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। আজকেও চুপচাপ দাঁড়িয়ে রইল। আমার মনে হচ্ছে আপনাকে দেখেও ভয় পেয়েছে। চলুন যাই। এখন আর এখানে দাঁড়িয়ে থেকো না, বরং সবকিছু পরিষ্কার করে তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে দিদি। যাও। গঙ্গা, এই সময় কার সাথে কথা বলছিলে? আসলে ওইখানে এর থেকে ভালো তুমি জেলেই থাকতে। কি দেখছো কি? বিয়ে হয়ে বর সামনে থাকতে তুমি রাত্রির বেলা ওর সাথে কথা বলছো? আরে বাবা, কি করছো তুমি? বন্ধ করে দিচ্ছি। আরে দেবসেনা ঘুমোচ্ছে। কেউ দেখবে না, জানলা তো আমি বন্ধ করে দিয়েছি। ওর ঘুম ভেঙে যাবে। আরে, কি তুমি পারো বটে। আরে বাবা, আচ্ছা তুমি না দেখছো দেবসেনা ঘুমিয়ে আছে, ওর এক্ষুনি ঘুম ভেঙে যাবে। এখনো মানা করছো? আর কবে? বুঝতেই চাচ্ছি। তুমি ছাড়ো, এই ছাড়ো আমার। ঘুমাও না। তুমি অনেক খেলা জানো। ওকে। হ্যালো। হ্যাঁ গঙ্গা, আমি বলছি। ও বলুন স্বামীজি। আমার বলতে কষ্ট হচ্ছে, কিন্তু অন্য কোনো রাস্তা নেই। এখন তোমাকে যেটা বলবো সেটা অরুণও যেন না জানে। অমাবস্যার পুজো শেষ হওয়া অবধি তুমি অরুণের সাথে দূরত্ব রাখবে। তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে পুজো করা সম্ভব নয়। এই পুজোটা শুধু অমাবস্যার দিনেই করতে হবে। এই পুজো না করতে পারলে পরিবারে একটা বড় বিপদ নামবে। এটা তুমি কোনোভাবেই অরুণকে জানাবে না। তুমি এটা কি করে করবে সেটা তুমিই বুঝে নাও। নিজের খুশির চাইতে পরিবারের খুশিটাই তুমি যে গুরুত্ব দেবে সেটা আমি জানি। এর চাইতে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। যে সমস্যাটা এখন আমাদের সামনে রয়েছে সেখানে পুজোটাই মুখ্য। এই সব বুঝেই তুমি চলো মা। কে? স্বামীজি? এই সময় উনি কেন ফোন করেছিলেন? আসলে নিশ্চয়ই নতুন কিছু বলে মাথা খারাপ করছেন। না না, আমি পুজোতে বসেছিলাম তো, তাই উনি বললেন হাত মুখ ধুয়ে নিতে। সেটাই মনে করানোর জন্য উনি ফোন করেছিলেন। তুমি কোনো চিন্তা করো না,
আমি হাতটা ধুয়ে আসি। কোথায় গেল? আরে কোথায় গেল? বাবা, কি করছো? কোথায় গেছিলে? দেবসেনা কিন্তু এক্ষুনি উঠে যাবে, প্লিজ ছাড়ো। কিন্তু ও ঘুমিয়ে আছে তো। আমার লাগছে কিন্তু। আরে ছাড়ো। আমারও কেমন কেমন করছে। আমি বলছি তুমি আমাকে ছেড়ে দাও, আমার কথাটা তো শোনো। সব যদি এখানেই করে ফেলি তাহলে হানিমুনে গিয়ে আমরা কি করব? অমাবস্যার পুজো শেষ হওয়া অবধি তুমি অরুণের সাথে দূরত্ব বজায় রাখবে। তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে পুজো করা সম্ভব হবে না। কে কে হতে পারে? গঙ্গা, দাঁড়াও। ওদিকে কে আছে না জেনে দরজা খুলতে যেও না। হ্যাঁ, আমি খুলছি। আন্টি, আপনি এই সময় কি দরকার? সরি অরুণ, ঘুমোচ্ছিলে বোধহয়। আমি কি ডিস্টার্ব করলাম? না, ঠিক আছে, বলুন। গঙ্গার সাথে একটু দরকার ছিল, কথা বলতাম। ঠিক আছে, পাঠাচ্ছি। কে এসেছেন? দেবী আন্টি ডাকছেন। আরে বাপরে, কি করি? হ্যাঁ বলুন। আমাকে ক্ষমা করে দাও গঙ্গা। এ মা, ছি ছি, আমার কাছে কেন ক্ষমা চাইছেন? তুমি যখন জেলে ছিলে তোমাকে ফিরে আসতে হবে না বলেছিলাম, সেই জন্য তোমাকে ডিভোর্স দিতে আমিই বলেছিলাম। সেসব কথা মনে রেখো না। আমার দাদার কাছে, অরুণের কাছে এই কথাগুলো যেন বলো না। আমি এইসব কথা বলেছিলাম অরুণের ভালোর জন্য। তখন তুমি বাইরে আসবে না বলেছিলে। ওদিকে অরুণ খুবই কষ্ট পাচ্ছিল। দেবসেনা মা কাছে নেই বলে খুব মন খারাপ করছিল। এই সব কিছু দেখে আমার খুব কষ্ট হলো। সেই জন্যে তুমি যদি ডিভোর্স দিতে
অরুণের সাথে আমার মেয়ের বিয়ে দেব বলে ভেবেছিলাম। কেউ যাতে কোনো কষ্ট না পায় সেই জন্যই বলেছিলাম। কিন্তু এখন সব সমস্যা দূরে গিয়ে তুমি বাড়ি চলে এসেছো। এখন তুমি, আমি যে জেলে দেখা করে তোমাকে ডিভোর্স অ্যাপ্লাই করতে বলেছিলাম, সেই কথাগুলো দাদা আর অরুণকে যদি বলে দাও, ওরা আমার উপর অত্যন্ত রেগে যাবে। সকাল থেকে এই ব্যাপারটা তোমাকে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছিলাম না, খুবই অস্বস্তি হচ্ছিল। আর তাই তো এত রাতেও আমি তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই বিষয়ে কাউকে কোনোদিন বলবো না। হ্যাঁ, আপনি এই বাড়িতে জন্মেছেন, এই বাড়িতে আপনার একটা সম্মান আছে। আমি আপনার সেই সম্মান কোনোদিনই নষ্ট হতে দেব না, আমি কথা দিচ্ছি। যান, ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গঙ্গা একদম শোন, আমরা অনেক পুণ্য করেছি, তাই তোমাকে বৌমা হিসেবে পেয়েছি। যেন কোনো নজর না লাগে। যাও যাও, তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার স্টেটাসে তোর মতো মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে? আমার ব্যাপারে তুই যাতে কোনো রকম নালিশ করতে না পারিস, সেই জন্যই এই নাটক। এবার দেখ তুই কি করে তোকে তাড়াই। এই ছবিটা কে এঁকেছে? ও হয়তো ওকে নিশ্চয়ই মেরেই ফেলেছে। তার নাম কি? ভৈরবী বলেই শুনেছিলাম মনে হয়। ওখানে দাঁড়িয়ে কি চিন্তা করছো? আবার কি কোনো নতুন ঝামেলা হয়েছে? এত কি ভাবছে ও? গঙ্গা, তোমাকে এরকম লাগছে কেন? তুমি কি ভৈরবী নামে কাউকে চেনো? আমি যখন জেলে ছিলাম, সেখানে একটা ঘরের দেওয়ালে তোমার ছবি আঁকা ছিল, আর তোমার সেই ছবিটা এঁকেছিল ভৈরবী নামে কোনো এক ভদ্রমহিলা। আমি জানতে পেরেছি ওই ভৈরবী নামের মহিলা তোমার ক্ষতি করতে চাইছেন। কিন্তু সেই ভৈরবী জেল থেকে নাকি 6 মাস আগেই বেরিয়ে গেছে। তোমার কেউ একজন ক্ষতি করতে চাইছে জেনে আমি কিছুতেই শান্তিতে থাকতে পারছিলাম না। এই কথাটা আমি তোমাকে ওখান থেকে অনেকবার জানাতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই পারিনি। অরুণ, বলো, কে সেই ভৈরবী? ভৈরবীকে আমি চিনি। ও জানকীর গ্রামের। জানকীর সাথে বিয়ে হওয়ার পর আমার অজান্তেই ওর বোন আমাকে খুব ভালোবাসতো। আমার বিয়ের ব্যাপারে জানতে পেরেই কার জন্য তুই এরকম করলি? একবারও কারোর কথা ভাবলি না? আমি কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। তোমার কথা শুনে মনে হচ্ছে ভৈরবী নিশ্চয়ই অনেকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। বাইরে আসার পরে আমার সাথে ওর দেখা হয়নি। সেই সময়ের পরিস্থিতিতে হয়তো
উনি ওরকম করেছিলেন, কিন্তু এখন হয়তো উনি পাল্টে গেছেন। তোমার ওইসব নিয়ে চিন্তা করার দরকার নেই। ওর দিক থেকে আমার কোনো ক্ষতি হবে না। তা নয় অরুণ, আমি জেলে ওনার কথা এত শুনেছি, সেই জন্য আমি একটু ভয় পাচ্ছি। যতই হোক আমাদের একটু সাবধানেই থাকা উচিত। সময় সবকিছুই মানুষকে ভুলিয়ে দেয়। ভৈরবীও হয়তো এতদিনে সবকিছু ভুলে গেছে। তুমি ওইসব নিয়ে চিন্তা না করে চলো, এবার ঘুমোবে, চলো। এসো। ঘুমিয়ে পড়ো। নাটক স্টার্ট। উনি সব সময় চাইতেন আমি যেন ভালোভাবে জীবন কাটাই, আমি যেন শান্তিতে থাকি, ভালোভাবে সংসার করি সব সময়। কিন্তু আমি এখন ভালো আছি, ভালোভাবে সংসার করছি, এটা দেখে খুশি হওয়ার মতন পরিস্থিতিতেও উনি এখন আর নেই। কি করা যাবে গঙ্গা? দুর্ভোগ কপালে লেখা ছিল, সে তো ভুগতেই হবে। বিধির লিখন। হ্যাঁ গঙ্গা, উনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। তুমি এইসব ভেবে একদমই মন খারাপ করো না। উনি ঠিক সুস্থ হয়ে যাবেন। আসুন স্বামীজি। আসুন স্বামীজি। ভালোই তো হেঁটে চলে বেড়াতে নিনি, হঠাৎ কি এমন হলো যে এই অবস্থা? কলা বাগানে নাগমাতার পুজো করবার জন্য গিয়েছিলাম।